প্রিয় দর্শক, নন্দন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান শৈশবের গান ও আড্ডা নিয়ে মজমার পক্ষ থেকে আমি দিলারা নাহার বাবু। আজ ভীষণ ভালো লাগছে যে আজ আমার মজমায় নিয়ে এসেছি চমৎকার একটি মানুষকে, একজন প্রিয় শিল্পীকে তার গান শুনব বলে। সুর এবং কণ্ঠ দিয়ে যে মানুষগুলো অফুরন্ত আনন্দ বিলিয়ে দেয় আমাদের মাঝে, যে মানুষগুলোর সান্নিধ্যে আসলে মন ভরে ওঠে এক নির্মল আনন্দে, তেমনি একজন স্বচ্ছ সহজ সরল বিশাল মনের এক শিল্পী। পেশায় যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার নেশা হচ্ছে মিউজিক। মাত্র 7 বছর বয়স থেকেই গজলকে ভালোবেসে গজল শুনতে শুনতে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন এবং সঙ্গীতের তার অন্তহীন যাত্রা শুরু করেন। বন্ধুদের অনুরোধে প্রাইভেট মেহফিলে গান গাইতে পছন্দ করেন, কিন্তু বিশাল বিশাল মঞ্চে তিনি একক এবং দ্বৈতভাবে প্রচুর শো প্রদর্শন করেন বাংলাদেশে, কানাডায়, নিউজিল্যান্ডে। ইউটিউব চ্যানেলে তার অনেক গান, তার গজল প্রচুর পরিমাণে দর্শকদের মুগ্ধ করছে, বন্ধু শ্রোতাদের আনন্দ দিচ্ছে। আজ আমার এই মজমা অনুষ্ঠানে তাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আর সেই প্রিয় মানুষটি হচ্ছে মুর্তজা শোয়েব। শোয়েব ভাই, আজ আমাদের আমন্ত্রণে আমাদের মজমা অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অভিনন্দন, অজস্র ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমারও অনেক ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। আপনার মতো চমৎকার একজন মানুষ আজকে যে আমাদের অপূর্ব কিছু গান শোনাবেন, ভালো লাগবে। আপনি যে খুব ছোটবেলায় যে গজল শুনে শুনে গান শিখেছেন, তখন কি সেটা কি আপনার বাবা মা বা কেউ গান গাইতেন? না, না, আমার পরিবারে কেউ গান করেন না, তবে গানের ভক্ত তারা। তবে ছোটবেলা থেকে আমি এই বড় বড় যারা শিল্পী, যেমন আমাদের ভারতবর্ষের বাংলা, উর্দু, তারপরে ভারতীয় যে পুরনো দিনের সিনেমার গান, বাংলাদেশে যারা বড় বড় শিল্পী আছেন তাদের গান আমি অনেক শুনেছি। কিন্তু আমার আমাকে যেটা মানে আমার উপরে যেটা প্রভাব ফেলেছে সেটা হচ্ছে গজল। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বয়স কত, 12 বছর বা 13 বছর। তখন আমি গাইতে শুরু করি, যদিও আমি আরও আগের থেকে গান শুরু করি, ছোটোবেলার থেকেই গান গাই, বাংলা গান গাইতাম, কিন্তু মানে প্রপারভাবে গজল গাইতে শুরু করি আমি 12-13 বছর বয়স থেকে। এবং ওইটা আস্তে আস্তে যখন বুঝতে শুরু করি, আমি দেখি যে গজলের মধ্যে যে কথা, যে কনসেপ্ট, সেটা আসলে আমারই কথা। আমি যেভাবে চিন্তা করি ওই জিনিসটাই আসে, আমার যে ইমোশন, আমার যে চিন্তাধারা, সেই জিনিসটাই আমি ওখানে পাই। এই কারণেই গজল আমাকে আকৃষ্ট করে। আর একটা কারণ হচ্ছে গজলের সুর। গজলের একটা দাপট আছে কথা বলার জন্য। এটা উর্দু পোয়েট্রির উপরে গজল হয়, অন্য ভাষায় তেমন হয় না। অনেকে বলে যে বাংলা গজল অথবা হিন্দি গজল, আসলে গজল উর্দুতেই হয় শুধু। কারণ গজলের যে মেইন জিনিসটা সেটা হচ্ছে শের, শায়েরি। শের হচ্ছে 3-4 লাইনের মধ্যে তোমার পুরো স্টোরিটা বলে দিতে হবে। এটা অন্য ভাষায় বলা যায় না। বাংলায় যেমন অনেক কিছু বলে অনেক কিছু সুন্দর করে প্রকাশ করা যায়, কিন্তু 2 লাইনের মধ্যে পুরো স্টোরি বলে দিলাম, এরকম কথা খুব কমই আছে। নজরুল ইসলামের কিছু গানে আছে, যেমন একটা গান আছে নজরুল ইসলামের, নাই চিনিলে আমায় তুমি রইব আধেক চেনা, চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা, স্টোরি শেষ। এরকম কিন্তু বাংলাতে খুব কম। বাংলাতে একটা কবিতা পুরো ভাবটা প্রকাশ করার জন্য অনেক বড় কবিতা, কিন্তু শেরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে 4 লাইনেই সব কথা শেষ। এবং এই জন্য ওটার মধ্যে খুব একটা দাপট থাকে, একটা স্ট্রেংথ থাকে। একই সাথে এটা ক্লাসিক্যাল গানের সবচেয়ে কাছাকাছি যে ইউসেজটা, বিভিন্ন ধরনের গায়কী, সেটা গজলের মধ্যে প্রকাশ পায়। এবং উর্দু ভাষাটাও আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। এসব কারণে আমি গজলের প্রতি আকৃষ্ট হই। আসলে এটার ভিতরে যে গভীরতাটা, এটা আপনাকে একদম গভীরভাবে আকৃষ্ট করেছিল। আমরা তাহলে কি একটা গজল দিয়ে শুরু করব? আমি জানি আপনি অনেক কিছু গান গান, ওগুলি আমরা আস্তে আস্তে আসবো। হ্যাঁ, অবশ্যই আমি একটা গজল গাইতে পারি। গজল তো সাধারণত বড় বড় কবিদের লেখা হয়। তো একটা মির্জা গালিবের একটা গান গজলের কিছু অংশ আমি শোনাই।
हजारों ख्वाहिशें ऐसी, हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमान, लेकिन फिर भी कम निकले। खुदा के वास्ते पर्दा न काबे से उठा जालिम, खुदा के वास्ते पर्दा न काबे से उठा जालिम, कहीं ऐसा न हो या भी वही काफिर सनम निकले, निकले। বাহ, এই এই আমাদের যে লেজেন্ড গোলাম আলী, অনুপ জালোটা, তারপরে মেহেদী হাসান। মেহেদী হাসান, এদেরকে এদেরকে অনুপ্রাণিত হয়ে আপনি এই গজলের জি প্রতি জি জি আকৃষ্ট হলেন যে ঢাকায় যখন ছিলাম তখন এলিফ্যান্ট রোডে দুইটা দোকান ছিল, একটা হচ্ছে সুর বিচিত্রা, একটা হচ্ছে গীতালি। ওরা ওই বড় বড় যে যে ব্ল্যাক এলপিগুলো আছে না, লং প্লে, ওইখান থেকে আমি ক্যাসেটের মধ্যে টিডিকে ক্যাসেট পাওয়া যেত, তখন রেকর্ড করে করে আমি গান শুনতাম। ওই ক্যাসেট এখনও আমার কাছে আছে। তো ওনাদের গান 50-এর দশক থেকে শুরু করে মিড 90s পর্যন্ত এমন কোনো গজল নাই আমি শুনি নাই, একবার না, এটা আমি বলতে পারি। তো ওদের সমস্ত গান বিভিন্ন ভ্যারিয়েশনের শোনা আমি শুনেছি, যে কিভাবে একটা গান একই শিল্পী বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে গিয়েছেন। যেটা ওদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেমন আমাদের বাংলা গান যেমন মান্না দে যে গেয়েছেন, মান্নাদের গান রেকর্ডেড ভার্সনটা আমরা পাই, কিন্তু মান্নাদের লাইভ শো কিন্তু আমরা তেমন পাই না। কারণ লাইভ শো রেকর্ডিংয়ের জন্য যেই রিসোর্স দরকার, সামহাও আমাদের এগুলো ছিল না বোধহয়, আমাদের শিল্পীদের, বাংলাদেশেরও শিল্পীদের লাইভ শোর খুব একটা রেকর্ডিং, যারা মানে বড় বড় শিল্পী তাদেরটা পাওয়া যায় না। কিন্তু গজলের লাইভ শো সবগুলো রেকর্ড করতো ওরা, যার ফলে ওর একই শিল্পীর একই গান 5-6 রকমভাবে গাওয়া, আবার ওই একই গানটা হয়তো অন্য শিল্পী ঠিক অন্য সুরে অন্যভাবে গেয়েছেন। তো এই সবগুলো শোনার কারণে একটা ভ্যারিয়েশন জানতে জানতে একটা আইডিয়া এসছে আমার মধ্যে, এবং আমার মনে হয় কিছুটা প্রজেকশন বাংলাদেশে যেটা আমরা থ্রোয়িং বলি, আমি নিজের ডেভেলপ করতে পেরেছি ওটার থেকে। আচ্ছা, আপনি তখন স্কুলে পড়তেন না কলেজে? আমি তখন স্কুলে পড়তাম যখন আমি প্রথম গজল। আমার একটা ঘটনা আছে যেটা আমি কাউকে বলিনি কখন। আমি যখন প্রথম গজল শুনলাম, গানটা ছিল सब देखे मुख चांद का, একটু শোনাই। मैं तो देखूं तुम्हें, तुम ही हमारे चांद हो, मुख देखे सुख
গীত, এই গানটা যখন প্রথম আমি পঙ্কজ দাসের শুনলাম, তখন আমি ক্লাস 2-তে পড়ি বোধহয়। শুনে আমি এত পছন্দ করলাম, এটার মধ্যে যে ফ্লুট যেভাবে মানে বাজিয়েছিল, যে রিদম, যে স্ট্রিংস পিছনে, তখনই আমি বুঝতে পারছিলাম যে কি সফিস্টিকেটেডভাবে এরা গানটা তৈরি করেছে। তা আমি চুপ করে না বলে আমার দুলাভাইয়ের কাছ থেকে ক্যাসেটটা নিয়ে গেছিলাম। আমার তখন ক্যাসেট প্লেয়ার ছিল না, আচ্ছা, চুরি। চুরি বলতে পারো। হ্যাঁ। অনেক পরে অবশ্য উনি খুঁজে পাচ্ছিলেন না যে ক্যাসেটটা কই গেল, পরে উনি জানতেন যে এটা আমি নিয়েছি। তো এতই অনুপ্রাণিত হয়েছিলাম এই গান শোনার পরে যে আমি ওটা নিয়ে এসেছিলাম। ওখান থেকে আমার শুরু। পরে আমি পঙ্কজ দাসের গান গাইতে শুরু করি। তারপরে যখন একটু বড় হই, জগজিৎ সিংয়ের গান শুনি, তখন আমার গান শোনার যে টেস্টটা, ওইটা চেঞ্জ হয়। আমি তার দিকে একটু ধাবিত হই, জগজিৎ সিং। এন্ড পরবর্তীতে যখন মেহেদী হাসানকে শুনি, তার লাইভ রেকর্ডিংগুলো শুনি, তখন তো আমার মনে হয় যে টোটালি অন্য রকমের একটা ইয়ে। পরে জানলাম, যে দেখতে পেলাম যে মেহেদী হাসানের কাছ থেকেই আসলে নেক্সট জেনারেশন যত সিঙ্গার তাদের সৃষ্টি হয়েছে। আপনি এই গজলের পাশাপাশি নজরুল গীতি, কন্টেম্পোরারি, তারপর জি, পুরনো বাংলা পুরনো দিনের বাংলা গানগুলো ভালোবাসেন, করেন। জি, জি, জি। তো ওগুলি কখন থেকে শেখা শুরু করলেন? ছোটবেলা থেকে একদম। আমার জীবনের প্রথম গান হচ্ছে যদি তুমি না এই গান কোনোদিন শোনো। ও, কি যে অদ্ভুত গান! আর একটা হচ্ছে সুন্দর গান। আমি যে গান গাইতে পারি, এটা প্রথম আমার বড় ভাই, মেজো ভাই, ওর নাম সোহেল, ও সবাইকে বলতে শুরু করে যে দেখো ও গান গায়। মানে ভেঙাইতো আপনাকে? না না, আমি ছোট তো, কথা শিখতে মানে শুরু করছি হ্যাঁ, তখন। আচ্ছা। তো গান যখন শুরু করলাম, তখন ও বললো সব আমার মানে কাকে বলেছিলাম ঠিক জানি না, যে দেখো ও গান গায়। সেই গানটা ছিল ও চাঁদ না, লাল মেহেদির নকশা হাতে, মান্নাদের। ওই পুরোনো দিনের ওই গানগুলো মনে আছে? একটা জি, দুটো একটু হ্যাঁ, আমাদেরকে অবশ্যই। শোনান। সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান, মরমিয়া তুমি চলে গেলে। গানটা খুবই মানে সতীনাথের গান, ও যেভাবে গেয়েছে ওইভাবে গাইলেই ওটা সুন্দর লাগে। অন্য কেউ যখন একটু চেঞ্জ করে ফেলে গানটা, তখন গানটার সেই মাধুর্যটা থাকে না। খুব কঠিন গাওয়া। খুব সহজ গান, কিন্তু গাইতে গেলে বোঝা যায় খুব কঠিন। মরমিয়া তুমি চলে গেলে, দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। কে আছে আজ বন্ধু আমার, দুঃখ সুখের কথা শোনার। কে আছে আজ বন্ধু আমার, দুঃখ সুখের কথা শোনার। কার নয়নের আশা নিয়ে মন ভরাবো, কারে আমি এ ব্যথা জানাবো। বলো না গো বিদায়ের বারতা, মনে আমার সইবে না যে এ ব্যথা। বলো না গো বিদায়ের বারতা, কে আছে আজ বন্ধু আমার, দুঃখ সুখের কথা শোনার। কার নয়নের আশা নিয়ে মন ভরাবো, কারে আমি এ ব্যথা জানাবো। মরমিয়া তুমি চলে গেলে, দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা
বাইরের এই ঝিরিঝিরি বাতাসে ভালো লাগছে, খুব ভালো লাগছে শুনতে Thank গান। you. নজরুল সঙ্গীতে কি আপনার কোনো টিচার ছিল? না, নজরুল অ্যাকচুয়ালি গানের সঙ্গীতের কোনো টিচারই আমার কোনোদিন ছিল না। আপনি তো ছোটবেলা থেকেই বড়দের গান গাইছেন। জি, যার ফলে ওই ওই পছন্দটা যেহেতু ছিল না, এজন্য ওটা কন্টিনিউ করা হয়নি। আচ্ছা, আপনার একটা প্রিয় গান শুনি তাহলে। অবশ্যই। আচ্ছা, আমি অনুপ জালোটার একটা বাংলা গান শোনাই। জেনে নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা আজও। চোখের জলসা ঘরে খুশির বাসর তার রোজ রাতে বসে কিনা আজও। রোজ রাতে বসে কিনা আজও। রোজ রাতে বসে কিনা আজও। চোখে তার স্বপ্নের হাট বসে কিনা বসে। চোখে তার স্বপ্নের হাট বসে কিনা বসে। গোধূলির বুক চিরে পথ চাওয়া চোখ তার জল ভরে যায় কিনা আজও। জল ভরে যায় কিনা আজও। জেনে নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা আজও। ভালোবাসা নিয়ে বুকে আগুন লাগিয়ে সুখে। ভালোবাসা নিয়ে বুকে আগুন লাগিয়ে সুখে। সব কিছু ফেলে দিয়ে পিয়া 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 করে পিয়া 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 করে পিয়া 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 করে প্রাণ তার যায় কিনা আজও। প্রাণ তার যায় কিনা আজও। জেনে নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা আজও। বাহ, অদ্ভুত সুন্দর। আমরা আরো অনেক গান শুনবো, আরো অনেক কথা শুনবো। একটা ছোট্ট একটা বিরতি নিয়ে জি, নিচ্ছি। অবশ্যই। দর্শক, আমাদের সঙ্গে আছেন আমাদের শিল্পী মুর্তজা শোয়েব, একজন অসম্ভব অসাধারণ ব্যক্তিত্ব, একজন অসম্ভব সুন্দর গায়কী শিল্পী। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন।